আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন সেই ক্ষেত্রে আপনারা এমপ্লয়ি টাইপ কি সিলেক্ট করবেন এবং আপনারা যদি কোনো পরীক্ষা বা কোনো সম্মানী ভাতা পেয়ে থাকেন সেই ভাতা কিভাবে এড করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি এমপিওভুক্ত শিক্ষক হয়ে থাকলে এমপ্লয়ি টাইপ কি সিলেক্ট করবেন এবং সম্মানী বা পরীক্ষার খাতা দেখার ভাতা কোথায় ইনপুট দিবেন তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি একজন এমপিওভুক্ত শিক্ষকের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনি আপনার নাম সহ ছবিটা এখানে দেখতে পাবেন আর অ্যাসেসমেন্ট ইয়ার আপনি এখানে দেখতে পাবেন। তো যারা এখনো 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিট করেননি আপনারা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এই যে 24-25 সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি 24-25 রিটার্নটিও সাবমিট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের। তো এখন আমি চলে যাব এই যে দেখেন রেগুলার ই রিটার্ন এখানে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার যেহেতু আমার 25-26 সিলেক্ট করা এটাই থাকবে। আর ইনকাম ইয়ারটা দেখেন, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 বাট ইনকাম ইয়ার হলো 1/7/2024 থেকে 30/6/2025 পর্যন্ত। রেসিডেন্ট এখানে টিকমার্ক থাকবে আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নো থাকবে, কারণ আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন আপনাদের সকল বেতন ভাতা কিন্তু ট্যাক্স এক্সেম্পটেড নয়, এর জন্য আপনারা এটা নো সিলেক্ট রাখবেন। তারপরে হেডস অফ ইনকাম, হেডস অফ ইনকামে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটা অবশ্যই ইয়েস দিবেন কারণ আপনাদের সকল বেতন ভাতা কিন্তু ট্যাক্সেবল। তারপরে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আপনি এমপিওভুক্ত চাকরিজীবী আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি পরীক্ষার খাতা দেখা অথবা কোনো সম্মানী ভাতা পেয়ে থাকেন আপনি এটাও সিলেক্ট করবেন। তো আমি এটাও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন, এখান থেকে এই যে দেখেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এটা কিন্তু আসলে আপনার ইনকামটা যে এরিয়া থেকে সে এরিয়াটা আপনি এখানে সিলেক্ট করবেন, আপনার বাড়ি কোথায় সেটা না। তো আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমি যে শিক্ষকের কাজটি করতেছি ওনার বাড়ি গ্রামে কিন্তু চাকরিটা হলো ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখেন ট্যাক্স রিবেট, এটা ইয়েসও দিতে পারেন নো দিতে পারেন। আচ্ছা, কখন ইয়েস দিবেন? যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর আপনার যদি সকল ইনকামের সমষ্টি 3,50,000 টাকা পার হয়ে যায় তাহলে আপনি এটা ইয়েস দিতে পারেন। আর যদি 3,50,000 নিচে থাকে তাহলে ইয়েসও দিতে পারেন নো দিতে পারেন। আচ্ছা, আমি ইয়েস দিয়ে দেখিয়ে দিই। ইয়েস দিলাম। তারপরে এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লক্ষ টাকার উপরে কি আপনার সম্পদ আছে? থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। তো আমি নো দিয়ে দিলাম। আর বাকিটি এই যে ওন মোটর কার থাকলে ইয়েস, না থাকলে নো। ওন অফশোর প্রপার্টি, দেশের বাইরে যদি কোনো প্রপার্টি থাকে থাকলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি, যদি হাউস প্রপার্টি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপরে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি ইয়েসই দিবেন এটা। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নবোধক চিহ্নের পাশে যদি আপনি মাউসের কার্সরটা নেন তাহলে কিন্তু এর ভিতরে কি আছে উপরে দেখেন বক্সে লেখা থাকবে। এই যে দেখেন আমি এখানে আনলাম, একটা পপ আপ বক্স আসছে, এখানে সকল কিছু লেখা আছে। ঠিক একইভাবে আপনি এখানে আনেন, এই যে পপ আপ বক্সে সব কিছু লেখা আছে, এভাবে আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো আমি সবগুলি এভাবে দিলাম। দেওয়ার পরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ইনকাম ডিটেলস, তো আমি দুইটা সিলেক্ট করেছিলাম এই জন্য ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো ইনকাম ফ্রম আদার সোর্স, দুইটা শো করছে। তো এই যে এমপ্লয়মেন্ট টাইপ এটা সিলেক্ট করার জন্য আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে যেহেতু আমার এই ক্লায়েন্ট বেসরকারি শিক্ষক তাই প্রাইভেট অবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করব। আপনারা অনেকেই একটা ভুল তথ্য দিচ্ছেন, যেটা আপনাদের বেসিকটা আছে আইবাস থেকে, তাই আপনারা আইবাসটা সিলেক্ট করছেন। মনে রাখবেন এটা হলো ফুল সরকারি যারা আছে এবং আইবাস থেকে বেতন পায় তাদের জন্য এটা। আপনাদের শুধু বেসিকটা কিন্তু আইবাস থেকে আসে, বাট বাড়ি ভাড়া, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা এগুলি কিন্তু আপনারা সরকারিভাবে পাচ্ছেন না। তো যদি আপনারা এটা সিলেক্ট করেন তো আপনারা তো বাড়ি ভাড়া পান প্রতি মাসে 1,000 করে 12,000 টাকা, কিন্তু সরকারি স্কেল যখন দিবেন সেই ক্ষেত্রে আপনার বেসিক অনুসারে 40% বা 45% বা 50% বাড়ি ভাড়া পাবেন। তো আপনি তো সেটা পান না। তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে যদি আপনি 12,000 টাকা বাড়ি ভাড়া দেন তাহলে কিন্তু এনবিআর বুঝবে যে আপনি ইনকাম লুকাচ্ছেন, এই
এই জন্য আপনাকে প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এটা সিলেক্ট করবেন। আমি বারবার বলছি, আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক আছেন আপনারা অবশ্যই প্রাইভেট অবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখেন নেম অফ এমপ্লয়ার, আপনার নিয়োগকারী কর্তা বা প্রতিষ্ঠানের নাম আপনি লিখতে পারেন, অথবা আপনি যে বিদ্যালয়ে আছেন সেই বিদ্যালয়ের নামটাও আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি লিখে দিই এখানে, তো আমি স্কুলের নামটা লিখে দিলাম। তারপর এখানে ডেজিগনেশনটা পদবিটা আমি দিয়ে দিই, অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে দিলাম, দিয়ে স্ক্রল করে আমি একটু নিচের দিকে আসি। তো আমি যে শিক্ষকের কাজটি করতেছি ওনার বেসিক হলো 22,000 টাকা। সেই হিসাবে এক বছরে ওনার বেসিক দাঁড়ালো 2,64,000 টাকা। হাউস রেন্ট প্রতি মাসে 1,000 করে পান, তা 12 মাসে 12,000 টাকা। তারপরে মেডিকেল অ্যালাউন্স উনি 500 টাকা করে পান, 12 মাসে 6,000 টাকা। তারপরে কনভে অ্যালাউন্স নেই। তারপরে ফেস্টিভ্যাল ঈদ বোনাস 2 ঈদে উনি পেয়েছেন 20,070 টাকা। তারপরে দেখেন এখানে বৈশাখী ভাতা লেখার কোনো অপশন নাই, এই জন্য আপনারা অ্যাড মোর এখানে ক্লিক করবেন, করে আপনারা আদার ইফ এনি এখানে যাবেন, গিয়ে আপনি এখানে লিখবেন বাংলা নিউ ইয়ার। এটা লিখে আপনি বাংলা নিউ ইয়ারে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা আপনি এখানে লিখবেন। তো আমি লিখে দিচ্ছি, তো আমি এগুলি লিখে দিলাম। এখন দেখেন আমি বলতেছি আপনাকে যে আপনি যদি এখানে গভর্নমেন্ট পে স্কেল উইথ আইবাস থ্রো প্লাস প্লাস দেন, তাহলে এই যে আপনি বেসিকটা দিলেন, তো বাড়ি ভাড়া কিন্তু এখানে 12,000 দিতে পারবেন না, বেসিকের 45% এখানে দিতে হবে। মেডিকেল দিতে হবে 18,000 টাকা। ফেস্টিভ্যাল দিতে হবে 2টা বেসিকের সমষ্টির সমান। বৈশাখী ভাতাও কিন্তু আপনার থাকবে, টিফিন ভাতা থাকবে, এডুকেশনাল অ্যালাউন্স এগুলি থাকবে। তো আপনি যখন আইবাস প্লাস প্লাস সিলেক্ট করে এখানে বেসিক দিবেন, বাট এখানে আপনি দিবেন 12,000 টাকা, তখনই এনবিআর সন্দেহ করবে যে আপনি ইনকাম লোকাচ্ছেন। এই জন্যই বলছি যে আপনারা অবশ্যই প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করে আপনারা এটা দিবেন। আরেকটা অপশন দেখেন, অনেক বিদ্যালয়ে বেসিকের 5% আরপিএফ দিয়ে থাকে, এটার জন্য আপনারা এখানে যাবেন। এখানে গিয়ে আপনারা এই যে এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অফ আরপিএফ, মানে আপনার কাছ থেকে আরপিএফ কত কাটে এটা দিবেন। তো 5%-এ আমার এই লোকের আসে 1100 টাকা, তো 12 মাসে আসে 13,200 টাকা। এটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিবেন। আরেকটা অপশন দেখেন, অনেকে বলছেন বকেয়া ভাতা পাইলে কোথায় লিখবেন। এই যে দেখেন এরিয়া স্যালারি, যদি কেউ বকেয়া বেতন পেয়ে থাকেন এরিয়া স্যালারি সিলেক্ট করে বকেয়া বেতনের পরিমাণটা এখানে লিখে দিবেন। আর যদি কেউ শিক্ষা ভাতা পেয়ে থাকেন দিবেন, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যদি পেয়ে থাকেন এটা দিবেন। এরপরে দেখবেন আপনার আর কি কি আছে এখানে। এখানে আর কিছুই নাই, আপনি এটা দেওয়ার দরকার নেই। এখন আমরা সেভ ড্রাফট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এমপ্লয়মেন্ট সামারি, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার বেতন আসছে টোটাল 3,20,622 টাকা। দেখেন সবগুলি কিন্তু ট্যাক্সেবল ইনকাম। এই পাশে দেখেন সবগুলি ট্যাক্সেবল ইনকাম। তো এই ট্যাক্সেবল ইনকামটাকে 3 দ্বারা ভাগ করলে 1 ভাগ আসে এই অংশটা, এটা হলো ট্যাক্স ফ্রি, আর 2 ভাগ হলো ট্যাক্সেবল। তো আমার যে ক্লায়েন্ট ওনার 2,13,748 টাকা আসছে, এর জন্য ওনাকে ট্যাক্স দিতে হবে না। এরপরে আমি এই যে কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি একটা বলছিলাম যে আপনারা যদি কোনো সম্মানী ভাতা বা পরীক্ষার খাতা দেখা বাবদ যে অনারিয়ামটা পান, এটার জন্য ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করবেন, করে এই যে এখানে যাবেন। এখানে গিয়ে অনেকেই বলছেন যে টিডিএস কেটে রাখে, তো টিডিএস যদি চালানের মাধ্যমে কেটে রাখে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি চালানের মাধ্যমে কেটে না রাখে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। তো আমি আমার ক্লায়েন্টের এটা সিলেক্ট করলাম, কারণ ওনার যে সম্মানী ভাতা পেয়েছেন সেখান থেকে 10% কেটে রাখছে টিডিএস আকারে, বাট ওনাকে কোনো চালান দেয়নি। এই জন্য চালান না দেওয়ার কারণে আমি এনি আদার ইনকাম এটা দিব। এটা দেওয়ার পরে এখানে লিখবো আমি অনারিয়াম লিখতে পারি অথবা এক্সামিনার লিখতে পারি। আমি এক্সামিনারটা লিখে দিই, পরীক্ষক হিসাবে আমি এটা দিলাম। দেওয়ার পরে পেমেন্ট অফ অথরিটি, আপনাকে যদি কোনো এডুকেশন বোর্ড দিয়ে থাকে আপনি সেটার নাম লিখবেন। আমি লিখতেছি, আমি লিখে দিলাম এডুকেশন বোর্ড সিলেক্ট। তো কত তারিখ দিবেন এখানে দেখেন, এখানে ক্লিক করে ডেটটা দিয়ে দিবেন আপনি। অবশ্যই 30শে জুন 2025 পর্যন্ত কিন্তু এই হিসাবটা আপনার, তাই এইটাই দিবেন আপনি। তো কত টাকা পেয়েছেন এটা আপনি এখানে লিখবেন। মনে করেন আপনি 10,000 টাকা পেয়েছেন, তো 10,000 টাকা আপনি লিখবেন। তো 10,000 টাকা যে পাইছেন এটা থেকে আবার 10% কেটে রাখছে তারা, হ্যাঁ, তাহলে রিলেটেড এক্সপেন্সেস 10% বাদ দিয়ে দিবেন। তো 10%-এ 1,000 টাকা আসে, আপনি 1,000 টাকা এখানে দিয়ে দিলে দেখেন আপনি কিন্তু পাইছেন 9,000 টাকা। তো অনেকেই বলছেন স্যার আমি তো 80,000 টাকা পাইছি, এখান থেকে 10% তারা কেটে রাখছে। তো আমি বলছিলাম যে আপনাকে কি তারা চালান দিছে টিডিএস যে কেটে রাখছে? তো বলছে যে না স্যার, চালান তো দেয় নাই। তো যাদের চালান দেয় নাই তারা এইভাবে লিখবেন। আর যদি চালান দিয়ে থাকে আপনাদের, সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে এই যে আদার সোর্স উইথ টিডিএস এটা সিলেক্ট করে দিবেন। তো আমার ক্লায়েন্টের দেয় নাই, তাই আমি এইভাবে দিয়ে 10%টা আমি এখানে রিলেটেড এক্সপেন্সে দিয়ে দিলাম। তাহলে দেখা গেল 10,000 থেকে আমার যে 1,000 টাকা কেটে রাখছে এটা মাইনাস করে আমি 9,000 টাকা পেয়েছি। ওকে, তাহলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে
এখন আমি রিবেটে যাব। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে যে অংশটি লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখেন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার নেম, আপনার বিদ্যালয়ের নামটা লিখে দিবেন, আমি লিখে দিলাম। তারপরে সেলফ কন্ট্রিবিউশন, মানে আপনি 5% হিসাবে আপনি দেন এক বছরে। আমার যে ক্লায়েন্ট ওনার বেসিক হলো 22,000, তো 5%-এ ওনার প্রতি মাসে কাটে 1100 টাকা, এক বছরে কাটে 13,200 টাকা। তো আমি এটা দিয়ে দিব। তারপরে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, উনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানও কিন্তু ওনাকে দেয় 13,200 টাকা, এটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনাদের আরেকটা সমস্যা হলো যে 4% কল্যাণ ভাতা এবং 6% অবসর ভাতা, এই টাকাটা কোথায় দেখাবেন? এই টাকাটা আপনারা অ্যাপ্রুভ বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডস এখানে দেখাই দিবেন। দুইটার যোগফল, যাদের 22,000 টাকা বেসিক, 4%-এ আসে 12,840 টাকা এক বছরে, এবং অবসর ভাতা 6%-এ এক বছরে আসে 19,272 টাকা। এই দুইটার যোগফল আপনারা এখানে লিখে দিবেন। তাহলে আমি এখানে দুইটার যোগফল লিখে দিই 32,112 টাকা। আর এখানে যদি গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি কাটে এখানে দিবেন, না থাকলে 0 দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আপনারা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো আমি আপাতত সেভ ড্রাফট করে রাখি। তো এই যে টাকাটা আমি এখানে দিলাম এটা ছিল কি আমার আরপিএফ। তো আরপিএফটা যেহেতু বেতন থেকে কেটে রাখে, তাহলে আপনি এই টাকাটা কিন্তু বেতন থেকে কম পাচ্ছেন। এই জন্য আপনি অ্যাসেটে গিয়ে, এই যে অ্যাসেটে গেলাম, গিয়ে এখানে দেখেন একটা অপশন পাবেন আপনি, এই যে লস, এখানে লিখবেন ডিডাকশন অফ আরপিএফ। হ্যাঁ, লিখে আরপিএফ এর যে টাকাটা কাটছে সেই টাকাটা আপনি লিখে দিবেন। তারপরে এই যে অ্যাড মোর এখানে ক্লিক করবেন, করে এখানে লিখবেন আরেকবার ডিডাকশন অফ বেনিভোলেন্ট ফান্ড বা ওয়েলফেয়ার ফান্ড। তো এক বছরে কল্যাণ তহবিলে কত কাটে 4% হিসেবে আপনি আপনার বেসিকের সাথে হিসাব করে এক বছরেরটা এখানে লিখে দিবেন। তো আমার ক্লায়েন্টের বেসিক হলো 22,000, তাই আমি 4% হিসাবে এক বছরে 12,840 টাকা কাটে, এটা আমি লিখে দিলাম। তারপর একটা লিখবেন ডিডাকশন অফ রিটায়ারমেন্ট, তো এখানে 6%-এ আপনার বেসিক থেকে এক বছরে কত কাটে তা এখানে লিখে দিবেন। তো আমি আমার ক্লায়েন্টের বেসিক হিসাবে এখানে লিখে দিলাম 19,272 টাকা। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই দিবেন, তা না হলে আপনার বেতনের সাথে মিলবে না। এই টাকাগুলি কিন্তু আপনার বেতন থেকে কেটে রাখে এক বছরে। হ্যাঁ, তো এগুলি তো অবশ্যই এখানে দিবেন। তারপরে যেহেতু এটা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, এখানে আপনার সম্পদগুলি সঠিকভাবে ইনপুট দিবেন। তারপরে যদি আপনার লোন থাকে, এই যে লায়াবিলিটিসে ক্লিক করে লোনের হিসাবটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর সব শেষে কিন্তু অবশ্যই আপনাদের এখানে 0 থাকতে হবে। এখানে ডিফারেন্স কখনোই প্লাস অথবা মাইনাস রাখা যাবে না। তো আমি তো আজকের ভিডিওতে আমি আমার ক্লায়েন্টের এই রিটার্নটা কিভাবে ফিল আপ করে তা দেখালাম। আপনারা যারা অনলাইনে নতুন হিসাবে সাবমিট করবেন, অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে কাজটি করাবেন। কারণ প্রথম অবস্থায় যদি আপনার ইনপুটে ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটার সংশোধন করতে অনেক সমস্যা হয়ে যায়। এর জন্য আপনারা যে জিনিসটা বোঝেন না সেই জিনিসটা নিজে প্রথমবার করবেন না, একজন ইনকাম ট্যাক্স লয়ার বা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে করাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।